নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। 14 মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বরাক উপত্যকা সফরে নবদিগন্তের সূচনা হতে যাচ্ছে, বললেন মন্ত্রী কৌশিক রায়। বরখোলা ডলু জারলতলার অটো চালকদের সঙ্গে সাক্ষাৎ করলেন কংগ্রেস প্রার্থী ডক্টর অমিত কালওয়ার। খোয়াই রামচন্দ্রঘাট এলাকায় দুঃসাহসিক চুরি, 10 ভরি স্বর্ণসহ নগদ 1.5 লক্ষ টাকা লুট। বরখোলার পুরনো বাজারঘাটে ছট পুজো ঘাট ও বিসর্জন ঘাটের শুভ শিলান্যাস করলেন জেলা পরিষদ চেয়ারম্যান কঙ্কন নারায়ণ শিকদার। আন্তর্জাতিক নারী দিবসে রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের আবেগঘন অনুষ্ঠান। এবারে সংবাদ বিস্তারিত। আগামী 14 মার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বরাক উপত্যকার সফরে নবদিগন্তের সূচনা হতে যাচ্ছে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাক উপত্যকায় অনেকবার এসেছিলেন। নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী ছিলেন না, তখন 2014 সালের 22 ফেব্রুয়ারি এসেছিলেন। প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি 4 বার বরাক উপত্যকা সফরে এসেছিলেন। সোমবার বুধরাইল শিলচর বাইপাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বরাক উপত্যকায় আগমন উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা বলেন বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়। আপনাদের সবাইকে এই জায়গাতে, যে জায়গাতে আগামী 14 মার্চ বরাক উপত্যকার উন্নয়নের এক নবদিগন্তের সূচনা হতে যাচ্ছে, ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে সেই সভাস্থলে আপনাদেরকে আমরা ডেকেছি যে মোদীজির কার্যক্রম এবং মোদীজির সভাস্থল দুটাই যাতে আপনারা একসঙ্গে দেখে নিতে পারেন। আমরা জানি সবাই যে প্রধানমন্ত্রী হওয়ার আগে মোদীজি প্রথমবার 2014 সালের 22 ফেব্রুয়ারি এসেছিলেন। প্রধানমন্ত্রী হওয়ার পর উনি আরো 4 বার বরাক উপত্যকায় এসেছেন। 27 মার্চ 2016-তে এসেছেন কালীনগরে, 4 জানুয়ারি 2019-এ এসেছেন রামনগরে, 11 এপ্রিল 2019-এ এসেছেন আবার রামনগরে, আর 26 মার্চ 2021-এ এসেছেন শ্রীভূমি জেলাতে। কিন্তু এবারে ওনার যে আগমন, এই আগমন বিগত দিনের যে ওনার যে বরাক উপত্যকায় আসা এবং এটার মধ্যে অনেক পার্থক্য আছে। মোদীজি এক বিশেষ উপহার বরাক উপত্যকার মানুষের জন্য এক বিশেষ উপহার নিয়ে আমাদের এখানে আসছেন। আর এই মাঠ থেকে এটাও আমরা আবার এবার মোদীজির যে কার্যক্রমের জন্য আমরা যে জায়গা নিয়েছি, এই জায়গা শিলচর বাইপাসে রামনগর এবং বুধরাইলের মাঝে এই জায়গা আমরা নিয়েছি। প্রায় এটা যদি আমরা রেভিনিউ ভিলেজ হিসাবে দেখি, যেটা অম্বিকাপুর পার্ট 3, অম্বিকাপুর পার্ট 3 এটার নাম। এখানে প্রায় 30 লক্ষ স্কোয়ার ফুট জায়গা মোদীজির এই কার্যক্রমের জন্য আমরা নিয়েছি, যেখানে প্যান্ডেল, স্টেজ, হেলিপ্যাড, পার্কিং ইত্যাদি এখানে তৈরি করা হবে। এই যে কার্যক্রম, এই কার্যক্রম বিশেষভাবে 3টি প্রজেক্টের শিলান্যাস আর একটা প্রজেক্টের উদ্বোধন করার জন্য উনি আসছেন। এই 4টা প্রজেক্ট যদি আমরা হিসাব করি, তো এই মঞ্চ থেকে, এই মাঠ থেকে 24,205 কোটি টাকা কাজের শিলান্যাস এবং উদ্বোধন হবে। আর এর মধ্যে সবচেয়ে বড় প্রজেক্ট যেটা হলো যে 5 গ্রাম থেকে বড়াপানি পর্যন্ত 166.8 কিলোমিটার হাই স্পিড গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের কাজের শিলান্যাস উনি করবেন। আর এটার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে 22,864 কোটি টাকা এটার জন্য মঞ্জুর করা হয়েছে। 22,864 কোটি টাকা কেন্দ্র সরকার, মোদীজির ক্যাবিনেট এটাকে মঞ্জুর করেছে। আমরা জানি যে নর্থ ইস্টের মধ্যে এখন পর্যন্ত কোনো জায়গাতে হাই স্পিড এক্সপ্রেসওয়ে নির্মাণ হয়নি, এক্সপ্রেসওয়ে নেই নর্থ ইস্টের প্রথম এক্সপ্রেসওয়ে এই বরাক উপত্যকার
উন্নয়নের জন্য বাই বরাক উপত্যকাতে আসছে, যেটা উদ্বোধন শিলান্যাস মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় করবেন। আর এটাও আপনাদেরকে বলতে চাই যে আসামে নয়, পুরো উত্তর পূর্বাঞ্চলে যতটুকু আমার জানা আছে, এটা সর্ববৃহৎ রোড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট। বরখলার তেমাথা সংলগ্ন স্থানে রবিবার সন্ধ্যায় বরখলা, ডলু, জারেলতলা সহ এলাকার সকল অটো চালকদের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারটি ছিল অটো চালক বন্ধুদের সঙ্গে এক সন্ধ্যা। সাক্ষাৎকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বরখলা বিধানসভা সমষ্টির সদ্য ভারতীয় জাতীয় কংগ্রেসের টিকিট প্রাপ্ত তথা জনগণের দরদি যুব নেতা, একদিকে চিকিৎসক ডাক্তার অমিত কালোয়ার। বিধায়ক বানাইতে আমার কাছে কিতা চাই? আমরা তো ওটাও চাইবো যে আমরা সুন্দরে যাতে আমরা সময় বসে সব জিনিসটা পাই আর কি, মানে সপ্তাহ তো দিয়া সবরে সবাই খুশি রাখা যেত না, মানে সময় থাকলে আমরা পাইতাম ওটাও আর কি। মানে মনে করো কোনো সময় দেখো এমএলএ কাছে যাওয়ার পরে এমএলএ তারও যাওয়া যায় না, মানে এটার লাগে একটা কষ্ট লাগে। যেমন ওটার আগে একজন এমএলএ আসলা, তার বাড়িতে গেলে তো মানে মানুষকে চিনি আরো, মানে এটা তো বোঝা যায় না। এটার লাগে মনে করো আমরা যে বইনানি বলে সবাই সবার তো শান্তি রাখতে পারতো না, আমরা যাতে গরিব দুঃখী মানুষ আপনার সাথে গেলে যে আমরা যে মনের একটা মাথার একটা শান্তি যে পাই, এটাও আমরা ধন্যবাদ আপনার জানাইলাম। রিকোয়েস্ট রইব আপনি যদি এমএলএ হয়ে যান ইনশাআল্লাহ, আর আপনার ওয়ার্ড সম্ভাবনা মতলব 100%, 100 to 10% আপনার ওয়ার্ড সম্ভাবনা আছে। আম জনতার তিনটা ইয়ে আপনার কাছে আমি রাখি, যে ফার্স্ট হইলো যে যতটা হসপিটাল আছে গভর্নমেন্ট হসপিটাল, ওই গভর্নমেন্ট হসপিটালে ফেসিলিটিটা A+ হইতে লাগে। আমরা চাই যে যে কোনো মতলব আমরা সবসময় বড়খলা থাকি, মেডিকেল যাওয়ার লাগে আমরা লাগে বেজান রান করতে লাগে, ট্রাভেল বেজান হয়ে যায়। আমরা পার্শ্ববর্তী মতলব যেটা আমরা আছে বড়খলা হসপিটাল আছে, ওটার লাগে আপনি ওটা নিয়ে আপনি কিছু একটা বালা ইয়ে দেন, বা যাতে মতলব যে গরিব থেকে গরিব মানুষে ওখানে ফ্যাসিলিটি পায়, শান্তি হইয়া বাইর হইয়া যায়, যাতে কোনো দুর্ঘটনা না হয়, প্লাস কোনো অশান্তি না হইয়া যায়। আর 2 নম্বর হইল গিয়া গভর্নমেন্ট যতটা স্কুল আছে, এই স্কুল নিয়ে আপনি একটা চিন্তা ধারণা করবা, যাতে স্কুলের বাচ্চারা ভালো একটা সুশিক্ষিত হইয়া, গভর্নমেন্ট স্কুল হইলেও কিছু না, বাট সুশিক্ষাটা পাইয়া আগে দিয়ে বাড়তো। আর যে আমি গভর্নমেন্ট স্কুলে পড়িয়া আগে দিয়ে বাড়তে পারতাম না, এটা তার ভিতরে যেটা প্রায়োরিটি আছে যে এটা বাইরে যেত, আমি গভর্নমেন্ট স্কুল থেকে পড়িয়াও আমি উপরের দিকে কিছু করতাম পারবো, আমার মতলব একটা স্টুডেন্টটা তার ভিতরে রাখতো। আর 3 নম্বর হইল গিয়া রোড সেফটি এন্ড রোড ভালো করার লাগিয়া আপনার কাছে দাবি, আমার 3টাই দাবি, আপনি ওটাই ইয়ে করবেন। ক্ষমতাটা আছে আজকে কংগ্রেসও থাকি আপনার সমাজের লাগে বেশি কাজ করতে পারবে, আর কংগ্রেসে আজকে এখন স্বচ্ছ চেহারা খুঁজে। আজকে আমি যদি হদিকে যাই তা আমার লস, হদিকে গেলে লাভ আছে কি জান, কিন্তু পয়সা দিক এটা পাইলে এটা বেজান আছে, কিন্তু নামের দিক দিয়ে কামের দিক দিয়ে নাই। নাম কামাইতে পারতা না, কামও করতে পারতা না, কিন্তু আপনার দাবাইয়া বইয়া এক কোনা ফালাইয়া রাখি দিব। এটা কোনাত ফড়িয়া থাকার লাগে আমি আইসি না। আমি আপনার আগেও কইছি যে আমি আইসি আমার ডাক্তারি প্রফেশনটারে একটা রিস্ক রাখিয়া একটা প্রফেশন গাইছে। আগামী দিনে যদি আমি এটা ফেল হই তা আমার লাগে এই প্রফেশন আছে, ঠিক না? আজকে এদিকে গেলে আমার লস। আজকে যদি বুদ্ধিমান মানুষ থাকে, কইব যে ডাক্তার অমিত কালোয়ারে কংগ্রেসও জয়েন করিয়া বেশি বুদ্ধিমান কাম করছে, কেন এখানে মানুষ কম আছে, এখানে বালা মানুষের দরকার আছে। খোয়াই রামচন্দ্রঘাট বাজার সংলগ্ন মতি ঘোষের বাড়িতে দুঃসাহসিক চুরি, রাস্তার পাশে বাড়ি অথচ কেউ টেরই পেল না। নির্জনতার সুযোগে সর্বস্ব লুট করল চোরের দল। খোয়াই রামচন্দ্রঘাট বাজার সংলগ্ন মতি ঘোষের বাড়িতে সন্ধ্যায় এই দুঃসাহসিক চুরির ঘটনায় 10 ভরি স্বর্ণসহ নগদ 1.5 লক্ষ টাকা চুরি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। ঘটনা আর কিতা হয়েছে, আমি গেছি বাড়িতে আইসি, দোকানতে আয়া দিয়া তালা দিয়া বাড়ির দোকানও গেছি, ও 15 থেকে 20 মিনিট হইব, ছেলে আইসে আয়া সেরা গেট করছে, দিল তালা নাই, তালা দরজা খুললা ওই দেখে এরকম দেখতে হ্যাঁ ফোন করছে, আয়া সেরা তো দেখি এরকম। এই বিষয়ে পুলিশে জানাইছেন? কিতা কইছে পুলিশ? পুলিশ কিতা আশ্বাস কি দিয়েছে? আশ্বাস কিতা দিব, হারা জিগাইছে কোনো সন্দেহ ইয়ে আছে না, এখন সন্দেহ খারে করতাম বাবা, আমার তো এমন লাগাই না ইয়ে নাই, এখন যদি আমার উপরে এমনি আন্ধু শত্রু থাকা হয়ে যায়, শত্রু ছাড়া তো এটা করছি না। দীর্ঘদিনের স্বপ্নপূরণ কাছাড়ের বরখলার পুরনো বাজার ঘাটে ছট পুজো ঘাট ও বিসর্জন ঘাটের যৌথভাবে শুভ শিলান্যাস করা হয় সোমবার বিকাল
3টা শিলান্যাস করেন বরকলা ডুলু জেলা পরিষদ সদস্য কঙ্কন নারায়ণ শিকদার। আজকে একটা অত্যন্ত আনন্দের দিন। বহুদিনের আমরা একটা ডিমান্ড আছে বরকলা অঞ্চলে একটা বিসর্জন ঘাটের জন্য। অনেকবার অনেকের কাছে আমরা গেছি, এমএলএর কাছেও হয়েছি, এমপির কাছে হওয়া হয়েছে, দিব দিচ্ছি এটা আর হয়েছে না। আমরা বর্তমান জেলা পরিষদের সভাপতি কঙ্কন নারায়ণ শিকদার এক কথায়, একদিনের এক কথায় এই জিনিসটা আমরা উপলব্ধ করাই জন্য লাগে আমি বরকলাবাসীর তরফ থেকে মানে কৃতজ্ঞতা প্রকাশ করলাম। বরকলাবাসীর সঙ্গে অভিনন্দন জানাইলাম। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের উদ্যোগে শিলচরের আরবান বিপিএইচসি প্রাঙ্গণে এক আবেগঘন ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারীর সম্মান, ক্ষমতায়ন, স্বাস্থ্য সচেতনতা এবং সমাজ ও পরিবার গঠনে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকার বার্তা তুলে ধরতে দিনভর বিভিন্ন সচেতনতামূলক ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ক্লাবের সভাপতি রোটারিয়ান ডাক্তার রজত দেব। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম পরিচালক ডাক্তার কাবান তেরনপি। এছাড়াও উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট সহকারী গভর্নর রোটারিয়ান বিশ্বজিৎ বণিক, ডাক্তার রাজর্ষি পাল, আইনজীবী প্রিয়াঙ্কা দে, জিসি কলেজের অধ্যাপক ডাক্তার রাজশ্রী দেব, সদর থানার মহিলা পুলিশ কর্মকর্তা উষারানী সিংহ, বিশিষ্ট সমাজকর্মী ও ব্যবসায়ী স্বর্ণালী চৌধুরী, আইপিবি রোটারিয়ান জয়জিৎ বিশ্বাস, রোটারিয়ান রাজা ভট্টাচার্য সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। নমস্কার সবাইকে। আপনারা যারা এখানে দর্শক আসনে বসে আছেন এবং যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন, যাদেরকে আপনারা আজকে সম্মান দিচ্ছেন, এটা অভূতপূর্ব, কিছু বলার নেই। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে এটা একটা বিশেষ বিষয়। ওরা ওদের দাবির জন্য ওরা করেছিলেন, যারা করেছিলেন এই ডেতে ওদের দাবিটা ফুলফিল হয়েছিল বলে এই, আমি অন্য কিছু বলছি না, সবাই জানেন, কাজে এটা রিপিটেশন করে কোনো লাভ নেই, সবাই জানেন এটা কেন হয়। কিন্তু আমি বলবো এভরিডে ইজ ওমেন্স ডে, কারণ এভরিওয়্যার, এভরি ডে, এভরি মোমেন্ট, শ্বাসে শ্বাসে মহিলাদের প্রয়োজনীয়তা আছে। যেমন পুরুষদের প্রয়োজনীয়তা আছে তেমন মহিলাদেরও প্রয়োজনীয়তা আছে, কারণ দুটো উইংস ছাড়া কিছুই হয় না। তার জন্য ঈশ্বর দুটো উইংস করে দিয়েছেন, পুরুষ এবং মহিলা, দুটো উইংস ছাড়া কিছুই হয় না। বিশেষ করে আমাদের পুরুষরা যখন আমাদের এই ওমেন্স ডেতে সম্মান দেন, সেখানে তো আর কোনো বলার অপেক্ষা রাখে না যে তারা কত মহৎ। তারা মহৎ বলেই আমাদের আজকে এই সম্মানের জায়গায় এনে দাঁড় করিয়েছেন, যে পুরুষরা না থাকলে আমরা এই সম্মানটা পেতাম না। কারণ ওমেন্সরা আমরা আজকে করি, কিন্তু একটা সময় ছিল ওমেন্সদের সেই সময়টা ছিল না, কিন্তু যে অনুষ্ঠান করবে, প্রোগ্রাম করবে, করে ওমেন্স ডে পালন করবে, সেই সময়টুকু ছিল না আমাদের, বা সেই সুযোগ ছিল না, সেই অধিকার আমাদের ছিল না। ওমেন্স ডে তো আজকে না, সেই কবেকার এই দিনটি তৈরি হয়েছে, কিন্তু সেই মানসিকতা ছিল না সমাজে। তো যাই হোক, আজকে আমাকে যে সম্মানটা দেওয়া হয়েছে, আমার ভাই টিটু যে মনে করেছে আমার কথা, সেটা আমার কাছে অনেক গর্বের কথা। কারণ ওমেন্স ডেতে আমার একটা সম্মান পাওয়া, আমি মনে করি আমার ভাইরা যারা আমাকে সম্মান দিয়েছেন, ওরা সম্মানিত হয়েছেন, কারণ ওরা ওদের মাকে, ওদের দিদিকে সম্মান দিয়েছে। নমস্কার, ধন্যবাদ। এই আন্তর্জাতিক নারী দিবস আমরা সবাই মিলে উদযাপন করে থাকি। এটা নারীর অধিকার এবং উন্নতির এবং নেতৃত্বর প্রতীক এটা। এবং আমরা সবাই জানি যে 1977 ইংরাজিতে ইউনাইটেড নেশনস প্রথমবারের জন্য এই ইন্টারন্যাশনাল উমেন্স ডের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। এরপর থেকেই প্রতি বছর আজকের এই দিনটাকে আমরা আন্তর্জাতিক নারী দিবস হিসাবে আমরা পালন করে থাকি। আমি প্রথমেই
রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের পক্ষ থেকে সশ্রদ্ধ শ্রদ্ধা নিবেদন করছি সেই সব নারীদের যারা দীর্ঘদিন ধরে সহজভাবে সমাজের উন্নয়নের জন্য যারা কাজ করে যাচ্ছেন, তাদের ত্যাগ, ভালোবাসা ও নেতৃত্ব আমাদের সমাজকে। শিলচর অফিস পাড়াতে জাতীয় নির্মল বায়ু কর্মসূচির অধীনে শিলচর পৌর নিগমের উদ্যোগে এবং টোয়াসো প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় গতকাল উদযাপিত হল ক্লিন স্ট্রিট ফেস্ট। এই উৎসবের মূল লক্ষ্য নাগরিকদের মধ্যে পরিবেশ সচেতনতা, টেকসই নগর জীবনের বার্তা পৌঁছে দেওয়া। জাস্ট অ্যানাদার ব্যান্ডের পরিচালনায় বিভিন্ন ধরনের নৃত্য ও সঙ্গীতের আওয়াজে এলাকা মুখরিত হয়ে ওঠে। সমস্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ঐতিহ্যবাহী ধামাইল নৃত্যের ছন্দের মাধ্যমে। এই সমস্ত অনুষ্ঠানের বিষয়ে শিলচর পৌর নিগমের কমিশনার সৃষ্টি সিং বক্তব্য রাখেন। कि हम ये कर पाए एंड सिलचर म्यूनिसिपल कॉरपोरेशन इज़ रियली प्राउड दैट आज हम इतने सारे लोग यहाँ इस कॉज के लिए इकट्ठा हुए हैं एंड आई ऑल्सो वांट टू थैंक क्षितिज। टोवासो हैज़ डन एन अमेजिंग जॉब, बहुत अच्छा काम किया है उन्होंने आज ये जैम स्ट्रीट आपके लिए ऑर्गेनाइज करके। हमने बहुत सारे इवेंट्स रखे हैं सो दैट एक एंगेजिंग सेशन बन पाए टिल अर्ली नून, सो दैट आप सभी इस मैसेज को अपने साथ लेके जाएं एंड वी कैन ऑल वर्क टुगेदर टुवर्ड्स दिस कॉज। सो आई विल नॉट स्पीक मच, क्षितिज हैज़ अ लॉट प्लान्ड। শিলচর বাইপাসে 1,25,00,000 ড্রাগস জব্দ করল পুলিশ। সেই সঙ্গে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল জানান, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অসম পুলিশ ও 38 আসাম রাইফেলের যৌথ অভিযানে এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম শাহাজউদ্দিন, বয়স 35, দলাই থানার অন্তর্গত রাজনগর এলাকার বাসিন্দা। জানা গেছে সাদা রঙের একটি মারুতি ব্যালেনো গাড়ি ধলাই থেকে শিলচরের দিকে আসছিল। রবিবার রাত প্রায় 9:30 নাগাদ শিলচর বাইপাসে গাড়িটি আটক করে তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী। তল্লাশির সময় গাড়ি থেকে 17টি সাবানের কেসে লুকিয়ে রাখা সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের মোট ওজন প্রায় 209 গ্রাম বলে জানা গেছে। শিলচর বঙ্গভবনে নাট্য অঙ্গনে লড়াকু নাট্যকার চিত্রভানী ভৌমিকের দীর্ঘদিনের সৃষ্টিশীল নাট্যজীবনের নানা নাটক নিয়ে গ্রন্থ নাটক সংগ্রহ প্রকাশ করা হয়। এই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য মাননীয় ডক্টর তপোধীর ভট্টাচার্য, মুখ্য আলোচক হিসেবে অধ্যাপক ডক্টর বিশ্বতোষ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠক নিখিল পাল এবং ডক্টর ইন্দ্রনীল দে। সবার হাত ধরেই নাটক সংগ্রহ বইখানি উন্মোচিত হয়। বই উন্মোচনের পর প্রত্যেকে এই অনুষ্ঠানের বিষয়ে বক্তব্য রাখেন। শিলচর শহরে বসেই আমরা যে শিল্প মাধ্যমেই আমরা থাকি না কেন, যারা লেখালেখি করেন, তারা কবিতা লেখেন, তারা ও একটু ছুঁয়ে গেছে। একটা সময় ছিল বটে, আমার যখন অল্প বয়স ছিল, যখন শক্তিদা আমাদের অর্থাৎ শক্তিপদ ব্রহ্মচারী যখন আমাদের মাথার মণি ছিলেন, সেই সময় যেহেতু পড়তে ভালোবাসি, পাগলের মতো পড়তাম। কিন্তু তার মানে কি এই আমাকে শক্তি চট্টোপাধ্যায়ের মতো লিখতে হবে? এ লেখা সম্ভব? আমি যদি আজকে হঠাৎ বলি যে আমাদের এখানে যারা নাট্যকাররা আছেন আমি তাদের মতো নাটক লিখবো, এটা হাস্যকর হবে না? কারোর মতোই হওয়া যায় না, কারণ প্রত্যেক স্রষ্টাই অনন্য। তাহলে যদি ওই অনন্যতার ভিত্তিতে আমরা যদি দাঁড়াই, এবং আমার ধারণা আমরা দাঁড়াতে শুরু করে দিয়েছি, কিন্তু সেই কথাগুলো এবার নানাভাবে প্রকাশ পাওয়া উচিত। আমি মূর্খ নই, আমি জানি নাটক মানে হচ্ছে পারফরমেন্সের জায়গায়, কিন্তু যারা পারফরমেন্স দেখেনি তাদের কাছে, বিশেষ করে আমরা এখানে যারা নাটক করেন, নিজেরা নাটক লেখেন, নাটকের কথা ভাবেন, তারা কি এটা অন্তত বাইরের লোককে এই সুযোগটা দেবেন না?
এত নিষ্ঠুর কেন আপনারা? বাইরের মানুষকে দিচ্ছেন না কেন সেই সুযোগ? আমি বলছি না যে আপনি রুদ্রপ্রসাদ সেনগুপ্ত হয়ে যাবেন বা অন্য আরো ইচ্ছে করলে আরো অনেক নাম বলতে পারতাম, নামে কিচ্ছু আসে যায় না। আপনি আরেকজন উৎপল দত্ত হয়ে যাবেন, এটা হওয়া সম্ভব না। আপনারা যা আছেন তাই থাকুন, কারণ অনন্যতাটা কি আপনার নিজের সৃষ্টি? আপনার চারদিকের পরিবেশ, আপনার যন্ত্রণা, যে যন্ত্রণা আপনি কতভাবে রাজনৈতিক কারণে, অর্থনৈতিক কারণে, সামাজিক কারণে, সাংস্কৃতিক কারণে, ঐতিহাসিক কারণে সবসময় আপনি অনুভব করছেন, আপনি কি সেটা পৌঁছে দেবেন না? আজকাল আমি একটা কথা খুব বলি, এখানে 2-3 জন আছেন আমি দেখতে পাচ্ছি যারা ইদানিং আমার মুখে সব কথাটা শুনেছেন। আমি বলি এখন সবচেয়ে বড় কথাটা হচ্ছে সংযোগ, যে কথাটা আসলে শ্রীমান ইন্দ্রনীল বলে গেছে, এবং এটা আমার ইদানিংকার কথা। আজকাল অসংযোগ দ্বারা পীড়িত আমরা, অসংযোগের কুহক আমাদের আচ্ছন্ন করে রাখছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের লড়াইটা হচ্ছে সংযোগের জন্য, এবং ওই নিরিখে আমি আজকে একটা সুদিন সুপবন বইতে শুরু করেছে, এটাই আমি ঘোষণা করতে চাই। এই নাটক সংগ্রহ যে আজকে প্রকাশ পেল এবং বিশ্ব নানাভাবে কয়েকজনকে উত্তেজিত করার চেষ্টা করেছে, আমি আশা করি মনে প্রাণে যে সফল হবে। এবং এইবার একটি কথা বলি, উপদেশ দিচ্ছি বলে আমার জন্য কেউ ভাই মনে রাগটাগ করো না, সম্ভবত শুনলেই বুঝবে আমি যেটা বলতে চাইছি। এই বিষয়ে আমার কিছু বলার অধিকার আছে। কি করে বই প্রকাশ করতে হয় তার একটা নিজস্ব ধরন আছে, কিভাবে সেটা দিকে এগোতে হয়। কলকাতায় বসে কেউ করবে না এমন ভয়ানক কিছু জায়গা আছে যেটা কিন্তু অনেক কিছু গ্রাস করার জন্য তৈরি। এই জন্যে যারা নাটক প্রকাশ করছেন নিজের ভিত্তিতেই করুন, কিন্তু এটারও একটা ধরন আছে। কারণ আপনি যারা প্রকাশ করতে চাইছেন সেটা অপ্রকাশের বিহ্বলতা যাতে আপনাকে গ্রাস না করে সেটাও দেখতে হবে। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।